আসিম মুক্ত কবির আসিম মুক্ত ভাই সামনে জায়গাটা ক্লিয়ার করে দিন ভাই সামনে থেকে খাবেন আমরা উদ্যোগত থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির পক্ষ থেকে আজকে উদ্বোধন অনুষ্ঠানে মুন্না ভাই এই সামনে জায়গাটা ক্লিয়ার করে দিলাম জুলাই আগস্টে যেখানে জায়গায় দিয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যারা হতাহত হয়েছে সেই আন্দোলনে প্রতিশ্রুতি তুলে ধরার জন্য গ্রাফিক আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের আমরা চেষ্টা করছি মঞ্চের পাশে যারা আছে সবাই কিন্তু পাশে যাওয়া তো এই চলমান আন্দোলনে ভাই আপনারা এখানে কেন চেতনা ধারণ করে ভাই কিছু ভাই লাইভ চলতেছে রে ভাই কিছু ভাই লাইভ তোমার লাইভ চলতেছে দেখেন আপনার হাতটা চলে আসছে খামাকা কোনো শর্ট টাইমে আমি ধরে দেখি খালা ডিস্টার্ব করতে হয়েছে তাও আবার গেঞ্জি পিনতে এসে উল্টা ঘুমের করছে গেঞ্জি কাট দিয়েছি এই কারণটা আপনি দেখাতেন চাইলে আড্ডি খায় আমাদের আড্ডি খায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহরের 6টি গুরুত্বপূর্ণ স্পট সেখানে আন্দোলন সংগ্রামের আরো রাজনীতি অঙ্কন আজকে প্রধান অতিথি এবং বিএনপির সংগ্রামী মহাসচিব সাবেক এমপি সাবেক মন্ত্রী এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার আমাদের শ্রদ্ধা ভাজন আজকে ট্রাফিকের উদ্বোধক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা যুব আন্দোলনের পুরোপাত তৃণমূলের মুন্না উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র তারাজল কবির পল প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জলাল হোসেন তারেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক
সাবেক ছাত্র নেতা খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা শরীফুদ্দিন জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা রবুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সাজ্জাদুল মিরাজ সহ আমার সামনে উপবিষ্ট ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আজকে ঢাকা শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটে গ্রাফিতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠান। গ্রাফিতি শুধুই দেয়ালে রং করা নয়, এটি হচ্ছে প্রতিবাদের একটি ভাষা, এটি হচ্ছে আন্দোলনের সংগ্রামের যে চেতনা, সেই চেতনার প্রতিচ্ছবি, এটি হচ্ছে বিপ্লবের প্রতীক। সবাই শাসক গোষ্ঠীর কাছে গ্রাফিতি একটি অপরাধমূলক কাজ হলেও নিপীড়িত মানুষের কাছে গ্রাফিতি হল একটি সাহসিকতার প্রতীক, আন্দোলনের সংগ্রাম আর লালন করার সংগ্রামের প্রতিচ্ছবি। গ্রাফিতি যুগে যুগে নিষিদ্ধ হলেও এটি ছিল অসহায় মানুষের, শোষিত মানুষের ক্ষীণ কণ্ঠস্বরের প্রতিধ্বনি এবং স্বপ্ন, সাহস, সম্ভাবনাকে লালন করার একটি প্রকাশের মাধ্যম। বন্ধুরা আমার, গ্রাফিতির রাজনৈতিক শক্তি এটি দেয়ালে অঙ্কন নিষিদ্ধ হলেও সবসময় জায়গা করে নেয়। বাংলাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গ্রাফিতি অঙ্কিত হয়েছিল, গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল বায়ান্নর ভাষা আন্দোলনে, গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময়। শুধু তাই নয়, সেই মুম্বাই শহরে ধ্বংসস্তূপের দেয়ালগুলোতে গ্রাফিতির অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সেখানে কখনো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে গ্রাফিতি অঙ্কিত হয়েছে, কিংবা কখনো প্রতিবাদী মানুষের পক্ষে গ্রাফিতি অঙ্কিত হয়েছে। আমেরিকার দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টে গ্রাফিতি অঙ্কিত হয়েছিল, সেখানে লেখা ছিল Say their name, no justice, no peace। ফ্রেঞ্চ রিভলিউশনে গ্রাফিতি অঙ্কিত হয়েছিল, সেখানে লিবার্টি, উজ্জ্বল, ফ্রাটার্নিটি সহ কয়েকটি শব্দ গ্রাফিতি হিসাবে ইতিহাসে জায়গা করে নিয়েছিল। একইভাবে স্টালিনের বিরুদ্ধে রুশ বিপ্লবের সময় গ্রাফিতি অঙ্কিত হয়েছিল। বন্ধুরা আমার, হালের আরব বসন্তে আমরা দেখেছি গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে পূর্বে ইউরেশিয়া, সেই মিশর, লিবিয়া, সিরিয়া এসব দেশের ক্ষমতাসীন সরকারের পদত্যাগের পূর্বেই দেয়ালে তাদের বিরুদ্ধে গ্রাফিতি অঙ্কনের মধ্য দিয়ে অশালীন সংকেত পাঠিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, বাংলাদেশে গত ১৬ বছরের যে ফ্যাসিবাদী সরকার ছিল তার বিরুদ্ধে গ্রাফিতি অঙ্কিত হয়েছে। সর্বশেষ ১ বছর আগে জুলাই বিপ্লবে বাংলাদেশের মানুষের চোখের সামনে
দেয়ালে দেয়ালে যে লেখা অঙ্কিত হয়েছিল সেই লেখাগুলো বাংলাদেশের মানুষের চেতনাকে জাগ্রত করেছে। আমরা আজকের এই জাতীয় অনুষ্ঠানে এখন করার জন্য আহ্বান জানাচ্ছি কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে কোরআন থেকে দোয়াত হবে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সংগ্রামী প্রথম যুগ্ম সভাপতি গোলাম হোসেন তারেক পবিত্র কোরআন থেকে দোয়াত করবে। যখন শর্ট দিবে তখনই تبارك الذي بيده وعلى كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই পুজোর অনুষ্ঠানের সংগ্রাম সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুল মোনায়েম মুন্না। আব্দুল মোনায়েম মুন্না রাজনীতি প্রতিবাদের একটা অন্যতম তারা পরিবর্তন ছাড়াই তারা প্রতিবাদের জন্য অঙ্কুশ করত করতে পারবেন। ঢাকা শহরে আন্দোলনের ছয়টি হটস্পটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচি পালন করার অংশ হিসেবে এই স্পটে আত্মসমর্পণ করবেন সম্মানিত মুরব্বী বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে অত্যন্ত সুদক্ষ এবং সেই সংঘর্ষ সুদক্ষ হাতে উনি সংঘর্ষ করেছেন। দীর্ঘ 11 মাস তিনি কারাগারে বন্দী ছিলেন এবং ওনার সর্বোচ্চ বন্দী একবার 6 মাস। আরেকটি উল্লেখযোগ্য আমি এসেছে আমাদের এই জুলাই শৃঙ্খলায় অংশ হিসেবে আমি আমার বাবা একটা 2022 যখন 7 অক্টোবর আপনি প্রেম ঠিক করেন আল্লাহ 7 ডিসেম্বর যখন শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ তৎকালীন হারুন বিপ্লব পুলিশের আরেকজন কর্মকর্তা হয়েছে তাদের নেতৃত্বে পার্টি বসে ভারতীয় নিহত হয়েছিল। আমি নিজে টিআর গ্যাসের আঠারো আক্রমণে প্রায় 20,000 হয়ে গিয়েছিলাম। ওই দিন দেখলাম যে আমি তো সাহস নিয়ে আমাদের সদ্য
স্যার বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম একাই কিন্তু পার্টি অফিসে এসেছিলেন। এভাবে অনেক আন্দোলনে যিনি বাংলাদেশের বিএনপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যিনি বাংলাদেশে বিএনপির মুখপাত্র হিসেবে যিনি ছিলেন, আমাদের প্রিয় তার প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এই গ্রাফিতি কর্মসূচি উনি উদ্বোধন করবেন। আজকে বৃষ্টির কারণে আমাদের সকাল থেকে একটু সমস্যা হচ্ছিল, তারপর আপনাদের রেখে আমি সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে সঞ্চালন করছেন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক মেধাবী ছাত্রনেতা জনাব ইসলাম দয়াল উপস্থিত আছেন, যুবদলের সিনিয়র মাইক্রোফোনটা সাইড দিয়ে দেন, মাঝখানে দিয়ে না, সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামূলক এনাম, উত্তরের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব রবীন্দ্র ইসলাম নয়ন এবং উত্তরের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল বিরাজ সহ আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগরের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। বক্তব্য দেবেন আমাদের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ঢাকার রাজধানী ঢাকায় 6টি হটস্পট বিপ্লবের আন্দোলনের হটস্পটকে আমরা নির্ধারণ করেছিলাম। হাসনাবাড়ি, রামপুরা উত্তরা, মিরপুর 10 এবং মোহাম্মদপুর। এই জায়গাগুলোতে আমরা গ্রাফিতি প্রায় শেষ পর্যায়ে অঙ্কন শেষ পর্যায়ে রেখেছি। আজকে এখানে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শাহবাগের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমি এই রোড টু জুলাই নিয়ে দু একটি কথা না বললেই নয়। আজকে সদ্য ভূমিষ্ঠ একটি রাজনৈতিক দলের আচরণ দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে কারো কোনো অবদান ছিল না। আমি কাউকে সমালোচনা করছি না, আমরা সমালোচনা করে সময় নষ্ট করে আমি কারো বিরক্ত উদ্যোগ করতে চাই না। কিন্তু আমাদের এই আন্দোলন রোড টু জুলাইকে লক্ষ্যে রূপান্তরিত করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কি অপরিসীম যে ত্যাগ তিতিক্ষা, এটাকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না। আমরা সরাসরি তার নেতৃত্বে কাজ করেছি, আমরা তার নির্দেশনায় কাজ করেছি। এখানে মাননীয় মহাসচিব স্যার আছেন, উনি নিজেই এই আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট বিভিন্ন স্পটে গিয়ে উনি এই আন্দোলনকে ত্বরান্বিত করেছেন। সুতরাং আপনারা কে কি বললেন আমরা শুধু আপনারা আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে, সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে যে ভাষায় কথা বলছেন সেটা জুলাই স্পিরিটের সাথে কিন্তু যায় না। আমি দয়া করে আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক ভাষায় বেয়াদবি করবেন না, সংযত হয়ে কথা বলবেন। আমরা কিন্তু রাজনীতির মাঠ কাউকে ইজারা দেই নাই। সবসময় যুবদল রাজপথে ছিল, আগামীতেও রাজপথে থাকবো ইনশাল্লাহ। প্রধান যে দরজা, এই দরজা না হওয়া পর্যন্ত অর্থাৎ মানুষের ভোটের অধিকারকে ফিরে না আনা পর্যন্ত আল্লাহ কিন্তু আমি শুধু কয়েকটা নাম বলতে চাই। আমাকে এই যারা পরিশ্রম করেছেন, আমাদের পাইলট সম্পদ ধনী, নিশান, সোহেল, মাহবুব, বুলবুল, সাইদুল, বাবর, এদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল মহানগরের নেতৃবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করছেন, এই নেতৃবৃন্দ যারা সহযোগিতা করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের গণতন্ত্রের বহিষ্কৃত নারী
যিনি আপত্তির নেতৃত্ব দিয়েছিলেন, এই সত্যতা আন্দোলনে এখনো পর্যন্ত যিনি আপত্তির প্রথম পালে করছেন আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধকরণ আন্দোলনে বিশেষ প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই 6টি হটস্পটে গ্রাফিটি অঙ্কনের দায়িত্বে যারা রয়েছেন তারা হলেন সাইদুর রহমান, আমিনুর রহমান আমিন, অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল, মাহফুজুর রহমান, মামুন হোসেন, শহীদ খন্দকার, শওকত আহমেদ, মনসুর খান দীপক, ইমরান হোসেন শাহিন, মিরাজ, সোহেল। তারুপুর থেকে আমার হোসেন জনি, বুলবুল আহমেদ, আশরাফ আহমেদ, নিশান এবং বাবর সহ আরো অনেকে। বন্ধুরা, আমার যে কথা বলছিলাম, গত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সেই আন্দোলন সংগ্রাম চলাকালীন বিভিন্ন সময় বক্তব্যের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি একটি কথা বলতেন, শাসক গোষ্ঠীর দিকে অঙ্গুলি হেলন করে তিনি বলতেন, আপনারা দেয়ালের ভাষা পড়তে শিখুন। এই কথাটি আমাদের প্রিয় মহাসচিব প্রায় বলতেন, কারণ যুগে যুগে যত বিপ্লব হয়েছে, যত অভ্যুত্থান হয়েছে, প্রতিটি বিপ্লব ও অভ্যুত্থানে অনেক কথা হয়তো আমরা জানি না, কিন্তু দেয়ালের লেখাগুলো কিন্তু ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। যেমন রাশিয়াতে স্বাধীনতা, পেরেস্ট্রয়িকা, গ্লাসনোস্ট, এই শব্দগুলো দেয়ালে আন্দোলনের সময় লেখা থাকতো। রুশ বিপ্লবের সময় দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় একটি দেয়াল লিখন ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল, তা হল একইভাবে মাত্র 2 যুগ আগে হংকংয়ের গণতন্ত্রের আন্দোলনে একটি দেয়ালের লেখা জনপ্রিয় হয়ে গিয়েছিল, এটি ছিল একটি বক্তব্য, সেটি এক পর্যায়ে একটি দর্শনে পরিণত হয়েছিল। এই দেয়াল লেখা বিপ্লবের সময় লিবার্টি, ফ্রাটার্নিটি সহ কয়েকটি শব্দ বিখ্যাত হয়ে গিয়েছিল। বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে আগামী দিনে রাজনীতিতে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সংগ্রামী মহাসচিব। আজকের আমাদের প্রিয় নেতা রণনীতি নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত সংগ্রামী ত্যাগী নেতা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোলায়েম মুন্না,
সাধারণ সম্পাদক নয় এইভাবে এরকম একটা ইয়ে আনে ভাই বসেন আপনারা যুব দলের ডাইসান এরকম ঢাকা মহানগর হোক আমার গাড়ি ডাইস প্লিজ নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অনুরোধ করব ভাই বসেন না আপনারা দয়া বসেন, করে মাথা চলে আসতেছে। স্লোগান না দিয়ে স্লোগান দেবেন না প্লিজ। আমি কথা বলি, বয়স হয়ে গেছে তো জোরে কথা বলতে পারি না। দয়া করে আমি কয়েকটা কথা বলবো, একটু শোনেন। 1 বছর পার হয়ে গেল দেখতে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং সব শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আরো ফ্যাসিস্ট শাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এই 1 বছর পরে আজকে এই শাহবাগের এই চত্বরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা সবাই কিছুটা ভাবা ভেঙে আপ্লুত, কারণ এই দীর্ঘ বছরে আমাদের বহু সহকর্মী আমাদের কাছ থেকে চলে গেছে, তাদেরকে হত্যা করা। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, শ্রমিক দল, সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সারা দেশে নির্মমভাবে নৃশংস অবস্থা গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এবং এই জুলাই মাসে আমাদের দলের আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেপ্তার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পায়ের নখ তুলে নেওয়া হয়েছে, কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি। কথাটাকে জোর দিয়ে বলছে, ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন। প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন, সুস্থতা করার চেষ্টা করেছেন। প্রিয় সহকর্মীরা, সহযোদ্ধা, এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোন নাই। আমি বললাম আজকে পত্রিকায় বারবার করে অফিসের ছবি দেখানো হয়। যাদের আর নখ তুলে নেওয়া হয়েছে, আমি অনুরোধ করবো এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন। আমরা কেউ এই মুচলেখা দেয়নি, কোন অত্যাচারের মুখেও দেয়নি। বন্ধুগণ, আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে আন্দোলনে, এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে? সে বলল ৭৯ জন। ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে, ছাত্র দলের ১৪২ জন। গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল। শুধুমাত্র কোন কয়েকটি দল, কয়েকটি ছেলে, ছাত্র নয়,
সেই 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। সামনে এসেছিল আমার এইরকম প্রায় 30,000 ছাত্র জনতা নির্দেশে শহীদ হয়েছে, অঙ্গ হারিয়েছে, চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে। এই যে এত ত্যাগ, এই যে প্রায় 2,000-এর উপরে আমরা মানুষ হারালাম, ছেলে হারালাম, তরুণকে হারালাম, এই যে আমরা প্রায় 30,000-এর বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো, পঙ্গু হলো, তারা একটাই তো লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসিস্ট ছাত্রীকে বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাই না? একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করে। এই কি পরিণতি যেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? সহকর্মী যোদ্ধারা, এই কথাগুলো এই জন্য বলছি, গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বলতে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিতে দেশে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে, তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে, মানবতার ভিত্তিতে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি, এই দেশ আমরা নতুন করে গড়েছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সুদূরে দিন রাত 24 ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সংগঠিত করবার চেষ্টা করেছেন, আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন, কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়। আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে। 6 বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন। সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয়, টয়লেট প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল। এই কথাগুলো এখন কেউ বলে না। কই আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে তার প্রোগ্রাম করছেন না। আমি অনুরোধ করবো দয়া করে এই মহিষী মহিলা, যিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন, তাকে নিয়ে আপনারা কথা বলুন। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে, আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। আমি এই কথাগুলো এই জন্য আজকে বলছি, এখানে যারা আছে সব আমাদের সামনের সারির যোদ্ধা, তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে। বন্ধুগণ, আরেকটা কথা বলি, একটা কথা আছে ইংলিশে, পারসেপশন, পাবলিক পারসেপশন, জনমত, জনগণের ধারণা।
এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক। জনগণ কি ভাবছে? ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন, অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন, রিক্সা চালাচ্ছেন, অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন, তিনি কি ভাবছেন? আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা, আমরা তো হাসিনাকে তাড়ালাম, এই যে গ্রাফিতি করছি, ছবি আঁকবো, ছবি লিখবো, বই বই ছাপাবো, আপনার মতটা কি? বাংলাদেশের পরিবর্তনটা কি হলো? জিজ্ঞেস করেন তাকে। যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায়, আমার গ্রামের কৃষক কি চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে, আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে। বন্ধুগণ, এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে এই কথা বলার প্রয়োজন এসে গেছে। এই কথাগুলো বলা খুব দরকার। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেল না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে, আপনার বিবিসি তার অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো, লেটার রিপোর্ট করো। এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি? প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন। আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, অনেক ঝুঁকি নিয়েছেন, আপনাদের সাংবাদিক ভাইদের অনেকেই শহীদ হয়েছে। আপনারা সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, অধিকারের আন্দোলন, সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন, লড়াই করেছেন। এই বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস। সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ালের মধ্যে সে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে, যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল, নয়ন একটু তাত্ত্বিক কথা বলছিল, যেটা অনেকেই আমরা বুঝি না। ফ্রিডম, ফ্র্যাটার্নিটি অনেকে বুঝতে পারি না। আসলে এইটা বহু কালের মানব সভ্যতা প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায়। আমরা সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি, প্রাণ দিয়েছি। আমি তো যুবদল অনেক নেতাকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারত না, পালিয়ে পালিয়ে থাকতো, এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকতো। আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, শিশুকে, সন্তানকে হারিয়েছে, তারা দেখতে যেতে পারে নাই। আমি তো জানি যে তারা চাকরি পায়নি, ব্যবসা করতে পারেনি। এই একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে তারা বেরিয়ে এসেছে। শক্তি সত্ত্বে কিন্তু কোনদিন মাথা নত করে নাই, কোনদিন আত্মসমর্পণ করে নাই। আমরা সেই দল, যেই দলকে নিয়ে আমরা গর্ব করি। কেন? যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন। শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছিলেন, গার্মেন্টস শুরু করেছিলেন, তিনি বিদেশের উৎপাদন শুরু করেছিলেন। দেশের বেগম খালেদা জিয়া সেই নেত্রী, তিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে। আজকে তারেক রহমান সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাচিত অবস্থায় থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব, এই বিদ্রোহ, এই অভ্যুত্থান ঘটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। আসুন
আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ গড়বার, আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই। একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের, কি সবার আগে কি দিয়েছেন স্লোগান? এটা অর্থ কি? এটার অর্থ যে আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে। আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের যে কর্ম সেই কর্মরূপকে সমাধা করার জন্য এগিয়ে যাই। আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, এই বাংলাদেশে এই যুব দল, ছাত্র দল, বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে এরা ভালো মানুষ, ভালো দল, তাই না? যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে? হবে না। তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, আমরা সেই পথে এগিয়ে, যে পথে এগুলে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামান হোক, জিন্দাবাদ। জুলাই আগস্টের শহীদেরা অমর হোক, অমর হোক। দিল্লি নয়, পিন্ডি নয়, সবাই একসাথে দিল্লি নয়, পিন্ডি নয়, দিল্লি নয়, পিন্ডি নয়। শামীম ওয়াসিম মুক্ত, শামীম ওয়াসিম মুক্ত, নবীন ওয়াসিম মুক্ত, নবীন ওয়াসিম মুক্ত। ভাই এই মোবাইলগুলো সবাই নামেন, এই মোবাইলটা ভাই সামনেই দেওয়া লাগবে। কিছে ভাই ভাই একটু প্লিজ জনি ভাই